বাংলাদেশ আমার সোনার বাংলা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী গোটা বাংলাদেশে পুলিশদের উপর হামলা করে প্রায় 16,000 পুলিশকে খুন করেছে। ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে লাশবাহী গাড়ি মৃত পুলিশদের দেহ নিয়ে যাচ্ছে। সবার লাশ নিয়ে আসা হয়েছে ভাই, দেখেন এর মধ্যে একটাও বিসিএস ক্যাডারের লাশ নাই, এর মধ্যে একটাও বিসিএস ক্যাডারের লাশ নেই। সব আমার ভাইয়ের লাশ, সব আমার ভাইয়ের লাশ ভাই। দেখেন প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে আমার ভাইয়ের লাশ, কোনোটাই কোনো বিসিএস অফিসার নাই। আপনারা ভাই এই রক্তের সাথে বেইমানি করেন না ভাই, রক্তের সাথে বেইমানি করেন না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা একজনও কর্মস্থলে যাব না। সব আমাদের ভাইয়ের লাশ, একজন বিসিএস এর লাশ নাই। আপনারা কেউ রক্তের সাথে বেইমানি করবেন না। যদি আজকে রক্তের সাথে বেইমানি করেন, আপনার রক্ত একদিন আপনার সাথে বেইমানি করবে। সবাই দেখেন, সবাই দেখেন। ভারতের সীমান্তে প্রায় 500-র উপর সংখ্যালঘু হিন্দু এবং আওয়ামী লীগের মানুষ এসে জমায়েত করে ভারতের সীমান্ত বাহিনীর কাছে অনুরোধ করেছেন আশ্রয় দেওয়ার জন্য অথবা মেরে ফেলার জন্য। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল জানিয়েছে 200 থেকে 300 মূলত হিন্দু বাড়ি ঘরদোর এবং ব্যবসাস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসিনা বিরোধী তাণ্ডবের জের বেনাপোল বর্ডারে বিজিবির ওপরও এসে পড়ে। কাস্টমস অফিসার সহ বিজিবি কর্মীদের ওপর হামলা করে সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত আন্দোলনকারীরা। প্রাণ বাঁচাতে কাস্টমস এবং বিজিবি সদস্যরা সীমান্ত ছেড়ে নোম্যান্স ল্যান্ডে চলে আসেন। বিএসএফ তাদের আশ্রয় দিয়ে রক্ষা করে। সংবাদে প্রকাশ, এই ঘটনায় প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যের ওপরও। হাসিনা দেশ ছাড়ার পর সীমান্তের ওপারে আটকে রয়েছে বহু ভারতীয় ট্রাক। ক্ষতি হচ্ছে বহু ভারতীয় ব্যবসায়ীদের। বাংলাদেশের এই ঘটনায় প্রশ্ন উঠছে বিদেশি রাষ্ট্রের ভূমিকা নিয়ে। এনডিটিভি রিপোর্ট বলছে, আন্দোলনের সময় পাকিস্তানের আইএসআই ভারত বিরোধী বহু ভুয়ো তথ্য ছড়ানোর কাজে উঠে পড়ে লেগেছিল। বাংলাদেশ বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ভিডিওকে সমাজ মাধ্যমে ছড়ানো হয়েছিল। বলা হয়েছিল ভারতীয় সেনা বাংলাদেশ সেনার উর্দি পরে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ শুভ্র কমল দত্ত জানিয়েছেন, অশান্ত বাংলাদেশে ভারত বিরোধিতায় উস্কানি দিয়ে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তানি মিডিয়া এবং সেনাকে ব্যবহার করে বহু ভুয়ো খবর ছড়ানোর কাজ করেছে। সেই সমস্ত ভিডিও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বহুলভাবে প্রচারিত হয়েছে এবং ভারত বিরোধী হাওয়া ছড়াতে সাহায্য করেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 4,000 কিলোমিটার সীমান্ত রয়েছে। অশান্ত অগ্নিগর্ভ বাংলাদেশের ঘটনা প্রবাহের আঁচ যাতে সীমান্তবর্তী রাজ্যগুলির ওপর না এসে পড়ে, সেজন্য ভারত সরকার সীমান্ত রক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে অনুপ্রবেশ এবং চোরাচালান রোখার জন্য। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের নির্বাসিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা তসলিমা নাসরিন নিজের চিন্তা ব্যক্ত করলেন ফেসবুকের মাধ্যমে। দেখুন, কলকাতা, বিহারের মুখ্যমন্ত্রীকে ইমেলে হুমকি দিয়ে কলকাতা থেকে ধৃত জেহাদি। সূত্রের খবর, কলকাতার বড়বাজারের বাসিন্দা মোহাম্মদ জাহিদ গত 16 জুলাই বিহারের মুখ্যমন্ত্রীর কাছে আফগানিস্তানের আল কায়দার নাম করে হুমকি মেল পাঠায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওই মেলে। খবরের ভিত্তিতে বিহারের সাচিভাল্লা থানার এসএইচও সঞ্জীব কুমার সুমোটো মামলা দায়ের করেন। পাটনা পুলিশের গোয়েন্দারা তদন্ত শুরু করে আইপি ট্র্যাক করে কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে ব্যবসায়ী মোহাম্মদ জাহিদকে শনাক্ত করেন। মঙ্গলবার ভোর রাতে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে জাহিদের বাড়ি ঘেরাও করে গ্রেফতার করে বিহার পুলিশ। পশ্চিমবঙ্গের জন্য বড় খবর, বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক টার্মিনাল বলে ঘোষণা করল ভারত সরকার। এই ঘোষণার পর বাগডোগরা থেকে আন্তর্জাতিক পরিষেবা চালু করতে পারবে যে কোনো বিমান সংস্থা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল রাজ্যসভায় এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, এর ফলে উত্তরবঙ্গের অর্থনীতিতে বড়সড় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। চণ্ডীগড় অলিম্পিকে এবার আবার হতাশ হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের লাইট হেভিওয়েট কুস্তিগির
ভিনেশ ফোগাট। নির্ধারিত মাত্রার থেকে মাত্র 100 গ্রাম বেশি শরীরের ওজনের কারণে ফাইনাল ম্যাচের থেকে ছিটকে গেলেন তিনি। অলিম্পিকে মেডেল আনতে না পারলে কি হয়েছে, ভারতে ভিনেশ ফোগাটকে যথাযোগ্য সম্মান দেওয়া হবে। হরিয়ানা সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ঘোষণা করেছেন ভিনেশকে সিলভার মেডেল জয়ী হিসেবেই মান্য করবে হরিয়ানা সরকার। এ বাবদ প্রাপ্য সমস্ত রকম সম্মান পুরস্কারই পাবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, অলিম্পিকের ফাইনাল ম্যাচে নামতে না পেরে হতাশ ভিনেশ কুস্তি থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে। নতুন দিল্লি, কংগ্রেস এবং তার নীচ রাজনীতি। ভিনেশ ফোগাটের ডিসকোয়ালিফিকেশন নিয়েও তাদের অভিযোগের তীর বিজেপির দিকে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা প্রেস কনফারেন্স করে বিজেপির ওপর ষড়যন্ত্র করার অভিযোগ করলেন। কি বলেছেন শুনুন ভিডিওতে। कल 6 अगस्त को सब खुशी मना रहे थे। साधारण से साधारण व्यक्ति को यह लगता था कि उसकी खुद की बेटी जीत गई है। हिंदुस्तान का मान और गौरव गर्व से इतना ऊंचा हो गया था। हां, सत्ताधारी कुछ लोग विनेश फोगाट को मुबारकबाद की ट्वीट करने से भी बच रहे थे। सरकार के खेल मंत्री, प्रधानमंत्री, बड़े बड़े मंत्री, नेतागण, बीजेपी के राष्ट्रीय अध्यक्ष वो जरूर कतरा रहे थे, क्योंकि इन सबका एक संदर्भ था। भारत की बेटी विनेश फोगाट ये वही महिला पहलवान है जिसने पूरा साल 2023 में प्रधानमंत्री मोदी जी के चहेते रेसलिंग फेडरेशन ऑफ इंडिया के तत्कालीन अध्यक्ष, बीजेपी के तत्कालीन सांसद बृजभूषण शरण सिंह के खिलाफ शारीरिक, मानसिक यातना के खिलाफ एक बुलंद आवाज उठाई थी देश की खिलाड़ियों, महिला पहलवानों की ओर से। ये वही विनेश फोगाट तो है जिसने इस देश की अन्य महिला पहलवानों और दूसरे पहलवान भाइयों के साथ 140 दिन से अधिक रेसलिंग फेडरेशन ऑफ इंडिया में से गुंडागर्दी, मानसिक और शारीरिक प्रताड़ना के खिलाफ जंतर मंतर पर एक लो जगाई थी, क्रांति। ये वही विनेश फोगाट तो है जिसको भारतीय जनता पार्टी की सरकार ने जिस दिन संसद का उद्घाटन हुआ, जंतर मंतर पर दिल्ली पुलिस से और पहलवानों के साथ घसीटवाया था। ये वही विनेश फोगाट तो है जिसके ऊपर मोदी सरकार ने एफआईआर दर्ज करवाया था और मुकदमा भी चलवाया। ये वही विनेश फोगाट तो है जो पूरे हिंदुस्तान के सत्ता तंत्र, स्पोर्ट्स के सत्ता तंत्र के खिलाफ शौर्य और धैर्य के चलते, जज्बे और साहस के चलते हिंदुस्तान का तिरंगा फहराने के एक जुनून के चलते पेरिस ओलंपिक तक पहुंच गई और एक बार फिर लड़कर 7 घंटे के अंदर प्री क्वार्टर, क्वार्टर फाइनल और सेमीफाइनल जीतकर दुनिया की 3 सबसे बड़ी पहलवानों को हराकर भारत का तिरंगा पेरिस ओलंपिक में फहराया। ये वही विनेश फोगाट है जिसको एक कुत्सित षड्यंत्र ने आखिर में हरवाया। নতুন দিল্লি, কংগ্রেস নেতা এবং প্রথিতযশা আইনজীবী মণিশঙ্কর আইয়ার বুধবার এক চরম দুর্ভাগ্যজনক মন্তব্য করেছেন। IANS কে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি বলেন, ভারতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়া সত্ত্বেও নাকি বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো পার্থক্য নেই। ওদেশে বেকারত্ব যেমন বেড়েছে সেরকম এদেশেও বেকারত্ব বেড়েছে। ওদেশের গণতন্ত্রের খামতিগুলো সামনে এসেছে। ওদেশে নির্বাচনে বিরোধী দলগুলি অংশগ্রহণ করেনি স্বচ্ছতার অভাব অনুভব করে। এহেন মন্তব্য সামনে আসার পর অভিজ্ঞ মহল আশঙ্কা করছে যে কংগ্রেস আগামী দিনে সরকার বিরোধী হিংসাশ্রয়ী কার্যকলাপ চালু করতে পারে। और ये जो बेरोजगारी है वो बहुत बढ़ चुका है आर्थिक विकास के बावजूद। मतलब
वहाँ की परिस्थिति और हमारी परिस्थिति में काफी एक कंपैरिजन कर सकते हो। इतना ही नहीं, उनकी जमहूरियत में कमियां महसूस होने लगी। जो उनके इलेक्शंस हुए इस बार और इसके पहले भी, तो वो विपक्ष की पार्टियां ने भाग ही नहीं लिया, क्योंकि उनको लगा कि ये फ्री एंड फेयर इलेक्शन नहीं होंगे। हमारे यहाँ वो परिस्थिति नहीं है, विपक्ष की पार्टियां भाग ले रही हैं, लेकिन बहुत से इल्जाम चल रहे हैं जिसका सही जवाब नहीं मिल रहा है। যোধপুর পাকিস্তান থেকে দুই পরিবারভুক্ত 21 জন হিন্দু পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে এদেশে এসে রাজস্থানের যোধপুরে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছেন। খবরে প্রকাশ, যোধপুরের জনৈক অশোক নিজ শ্বশুরবাড়ির 16 জন সদস্য সহ আরেকটি পরিবারের 5 জনকে আশ্রয় দিয়েছেন। বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ার কারণে পাকিস্তান থেকে এই দেশ ত্যাগের ঘটনা জানা গেছে। খবরে আরও প্রকাশ, সীমান্ত পারে আরও মানুষ একই রকমভাবে পাকাপাকিভাবে এপারে চলে আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। শেষ করব একটি দুঃখজনক খবর দিয়ে। পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চিরনিদ্রায় চলে গেলেন আজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ তার প্রয়াণে কি বলেছেন শুনুন। আজ সকাল 8:30 নাগাদ জানতে পারলাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ ও আদর্শবান ব্যক্তি এবং বিশিষ্ট কমিউনিস্ট নেতা হিসাবে পরিচিত, স্পষ্ট বক্তা এবং পণ্ডিত ব্যক্তি। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সংবাদ জেনে আমরা গভীর শোকাহত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করি। শোকাহত তার প্রিয় এবং পরিবারের সকলের প্রতি জানাই আমাদের গভীর আন্তরিক সমবেদনা।